চোখের যে ওপরের পাতা সেটা নিচের দিকে নেবে এসছে, এটা বয়স হলেই হয়। তো এটাকে আমরা আপার আইলিড টোসিস বলি, নিচের দিকে নেবে এসছে। অনেকেই দেখবেন আমাদের পাবলিক অ্যাপিয়ারেন্সে যারা থাকেন, আমি নাম করতে পারছি না, দেখবেন তাদের চোখের আপারের পাতাটা একদম নেবে এসছে। আর একটা হচ্ছে চোখের নিচে দেখবেন ফুলে বেরিয়ে আসে দুদিকেই, দুটো চোখেই দুদিকেই কেমন একটা চামড়াটা ফুলে গেছে, একদম জল ভরে গেছে। হ্যাঁ, এটা একটা জিনিস। চোখটা বড্ড কালশিটে হয়ে গেছে বা চোখ কোটরের মধ্যে ঢুকে গেছে। এগুলো কেন হয় আর এর থেকে মুক্তির উপায় কি? বয়স আপনার সে অর্থে খুব একটা বেশি হয়নি, কিন্তু তবু চোখের দিকে তাকালে মনে হচ্ছে বয়স অনেক হয়ে গেছে। চোখের উপরের পাতা নেমে যাচ্ছে, চোখের তলা ফুলে গেছে, মনে হচ্ছে আপনি যেন 60-70 বছরের বুড়ো হয়ে গেছেন। তো ঘটনা হলো, আপনি যখনই রোজ আয়নার দিকে দেখেন তখন মনে হয় যে এই চোখ দুটো কি ঠিক করা যায় না? কারণ আমরা সবাই জানি চোখ হচ্ছে মনের দর্পণ। লোকে আপনাকে দেখার আগে কিন্তু আপনার চোখকে দেখে। তো আসুন আজকে আমরা আলোচনা করি যে এই যে চোখের অবস্থা কি কোনোভাবে ঠিক করা যায়? আর যদি যায় তাহলে সেটা কিভাবে? এবং সেটা জানতে আজ আমরা চলে এসেছি সল্টলেকের বাইন ক্লিনিকে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহর তথা এই ক্লিনিকের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু। যে বিষয়গুলোর কথা বলা হলো, যে অনেক মানুষের মধ্যেই আমরা দেখি বা অনেক মানুষকেই দেখি যে 30 বছর কি 35 বছর বয়স, কিন্তু চোখের পাতাটা যেন ডাউন হয়ে গেছে, যেন ক্লান্ত চোখের পাতা, কিংবা চোখের এই দিকটা ফুলে গেছে, যেন বয়স অনেক বেশি হয়ে গেছে। কখনো কখনো দেখি যে চোখের কোণা একটা সাদা মতন একটা স্পট বা একটা ফোলা মতন দেখতে পাই। তো এগুলো কেন হয় আর এর থেকে মুক্তির উপায় কি? তো আজকে চোখে চোখ রেখে কথা হবে। হ্যাঁ, তো হ্যাঁ, এটা একটা আমাদের দেখুন, আমরা যখন একজন ব্যক্তিকে দেখি তো সত্যি চোখে চোখ রেখেই কথা বলতে হয়। আমি ধরুন আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু অন্যদিকে যদি তাকিয়ে থাকি তাহলে আপনার অ্যাটেনশনটা চলে যাবে। ইভেন যারা দেখছেন তারাও কিন্তু, আমরা সবসময়তেই আই টু আই কন্ট্যাক্ট হলে পরে ট্রান্সফার অফ মেসেজটা ভালো যায়। এবার কি হয়, চোখের মাধ্যমে কিন্তু আমাদের ডেফিনেটলি চোখের মাধ্যমে আমাদের বয়সটাকেও কিন্তু আন্দাজ করা যায়। ধরুন আমি বললাম আপনি বলুন তো আমার বয়স কত, বা আপনি জিজ্ঞেস করেন বলুন তো আপনার বয়স কত, তখন কিন্তু আমি আপনার ফেসের দিকে তাকাবো, আমি আপনার পায়ের দিকে তাকাবো না, হাতের দিকে তাকাবো। ফেসটাকে দেখবো, আপনার চোখটাকে দেখবো, নাক দেখবো, আপনার চুল দেখবো কেমন কালার চেঞ্জ এসছে কিনা, চুলে কিছু কতটা করে দিয়ে আমি একটা হয়তো বললাম আপনার বয়স 40-এর কাছাকাছি, আপনি বলেন হ্যাঁ। তো এই যে আমাদের দেখার যে বিষয়টা, ফেশিয়াল এজিং যখন হচ্ছে, আপনি যে কোনো মানুষ, আমরা একটা 10 বছরের বাচ্চার ফটো যদি দেখাই, সেটা দেখে তো কেউ বলবে না যে এনার বয়স 30, বা একজন 60 বছরের ফটো দেখেও কেউ বলবে না যে এনার বয়স 10 বছর। মুখ দেখলেই হবে। তাহলে আমরা মুখের কি দেখি? আমরা দেখে নি, আমরা সেইভাবে হয়তো কখনো ভাবি না কি দেখি, কিন্তু দেখে তো আমাদের ব্রেন ঠিক ক্যাচ করে নেয়। আমরা যদি পার্ট বাই পার্ট দেখি, চোখের থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন আমাদের ব্রেন কিন্তু ক্যাচ করে। বয়সের ব্যাপারটা অন্তত বয়সের দিক থেকে যদি দেখতে চাই, অনেকগুলো জিনিস চোখ দেখে কিন্তু ক্যাচ করে। কি দেখে ব্রেন দেখছে যে চোখের যে ওপরের পাতা সেটা নিচের দিকে নেবে এসছে, এটা বয়স হলেই হয়। তো এটাকে আমরা আপার আইলিড টোসিস বলি, নিচের দিকে নেবে এসছে। অনেকেই দেখবেন আমাদের পাবলিক অ্যাপিয়ারেন্সে যারা থাকেন, আমি নাম করতে পারছি না, দেখবেন তাদের চোখের আপারের পাতাটা একদম নেবে এসছে। চোখে দেখতে তার অসুবিধা হচ্ছে না, কিন্তু তাকে যারা দেখছে বুঝতে পারছেন চোখের পাতাটা ঠিক মতো লাগছে না, ক্লান্ত লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন অনেক কাজ করছেন বা অনেক ক্লান্ত হয়ে গেছেন। আর একটা হচ্ছে চোখের নিচে দেখবেন ফুলে বেরিয়ে আসে দুদিকেই, দুটো চোখেই দুদিকেই কেমন একটা চামড়াটা ফুলে গেছে, একদম জল ভরে গেছে। হ্যাঁ, এটা একটা জিনিস। 3 নম্বর আপনি যেটা বলেন, অনেক সময়তেই আমরা বলি ভারী চশমা ইউজ করলে চোখের পাতাতে সাদা মতো পড়ে, জ্যান্থেলিজমা বলে সেটাকে, এটা একটা জিনিস। আর অনেক সময়তেই বলে চোখটা বড্ড কালশিটে হয়ে গেছে বা চোখ কোটরের মধ্যে ঢুকে গেছে বা চোখটা ডিপ্রেশনস হয়ে গেছে, এটাকেও কিন্তু একটা বয়স্কর ছাপ হিসেবে দেখা হয়। এই যে 4টে জিনিস আমি বিশেষত বললাম, 4টে জিনিসের 4টে আলাদা আলাদা নাম রয়েছে, এবং এই 4টে জিনিসকেই আমরা যখন সার্জারি করব তখন বিভিন্ন রকম ব্লেফারোপ্লাস্টিটা অ্যাড করা হয়, যেমন আপার আইলিড ব্লেফারোপ্লাস্টি, লোয়ার আইলিড ব্লেফারোপ্লাস্টি, এভাবে আমরা বলি। তো আপার আইলিড ব্লেফারোপ্লাস্টি হচ্ছে যখন আপার যে আমাদের চামড়া চোখের উপরের পাতা রয়েছে সেখানে স্কিনটা যখন বেড়ে যাচ্ছে, দেখবেন বয়সের সঙ্গে সঙ্গে আমাদের বডির ল্যাক্সিটি চলে আসে, চামড়াটা ঝুলে পড়ে, তেমনি ওপরের ইলাস্টিসিটিটা, হ্যাঁ, তেমনি ওপরের দিকে চামড়া যখন নেবে আসছে, চামড়া এক্সেস হচ্ছে, তখন এই সমস্যাটা হয়। তখন আমরা যেটাকে করি ব্লেফারোপ্লাস্টিতে ওপরে যে এক্সেস চামড়া সেটা মাপার, নির্দিষ্ট আমাদের পরিমাপ করার, কতটা বেড়েছে সেটা বোঝার মাপার যন্ত্র রয়েছে, সেটা দিয়ে মেপে আমরা এক্সেস যে স্কিনটা বেড়েছে
সেটা কেটেই বাদ দিতে হয়, এটার অন্য কোনো বিশেষ ট্রিটমেন্ট থাকে না, আচ্ছা। এটা সার্জারি। এবার সার্জারি নিয়ে আমরা পরে কথা বলবো এই ভিডিওতেই। হুম, এবারে লোয়ার যেটা রয়েছে চোখের নিচের দিকে যদি আপনি বলছেন হুম, হুম, জল ভরে গেছে বলে মনে হুম, হচ্ছে, হুম, এটাতে কিন্তু চামড়ার এক্সেসিয়নটা থাকে না, আচ্ছা এখানে চামড়া থাকে না, আমাদের চোখের চারিদিকে ফ্যাট থাকে। আচ্ছা সেই ফ্যাট গুলো বেসিক্যালি চোখের নিচে দিয়ে হার্নিয়েশন টাইপের বেরিয়ে আসে, আচ্ছা ইন্ট্রা অরবাইটাল ফ্যাট আমরা বলি। যেমন আপনি রাতে শোয়ার সময় বালিশের ওপরে মাথা রেখে শুয়ে থাকেন, আমাদের চোখটা ওই ফ্যাটের ওপরে শোয়ানো থাকে, আচ্ছা বহু বছরের প্রেসারে আস্তে আস্তে ফ্যাটগুলো বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে। তখন আমরা যেটা সার্জারি করি সেটাকে লোয়ার ব্লেফারোপ্লাস্টি বলি। আচ্ছা লোয়ার ব্লেফারোপ্লাস্টিতে ইউজুয়ালি স্কিন কেটে বাদ দেওয়া হয় না, আমরা যেটা করি চোখের ভেতরে যে কনজাংক্টিভা রয়েছে হুম, সেখানে ছোট্ট একটা ইনসিশন দিয়ে আমরা এক্সেস ফ্যাটটাকে ট্রিম করে দিই, আচ্ছা একদম ড্রামাটিক রেজাল্ট চলে আসে। আচ্ছা ওপর আপার আইলিডে হুম, যেমন একটা খুব সুন্দর রেজাল্ট আসে, লোয়ার আইলিডে আরো সুন্দর রেজাল্ট আসে। আচ্ছা আর যেটা তৃতীয় বললেন জ্যাথনালিস বা সাদা স্পট পড়ে গেছে, দেখতে খুব খারাপ লাগে, হুম, সেটাকেও আমরা আপার আইলিডে যেরকম ব্লেফারোপ্লাস্টি করি ওরকম সুন্দর ছোট্ট করে কেটে নেওয়া হয়, দাগ অলমোস্ট থাকে না বললেই চলে। আর চতুর্থ যে কন্ডিশনটা চোখ গর্তের মধ্যে ঢুকে যাওয়া, হুম, গর্তের মধ্যে ঢুকে যাওয়ার কারণে অনেক সময় কালশিটে পড়ে গেছে বলে ব্ল্যাক আই হয়ে যায় আমরা বলি, হুম, যেহেতু চোখটা ভিতরে ঢুকে ভেতর যায়, ঢুকে আলো ছায়াটা পড়ছে, ছায়া ওপর থেকে পড়ে, ছায়াটা পড়ছে, আরো বেশি কালশিটে লাগে, সেটার জন্য আমরা ফিলিং করি, ফ্যাট ফিলার আচ্ছা বা এইচএ ফিলার আমরা আচ্ছা ইউজ করি। এটা নন সার্জিক্যাল, ওটা শুধু একটা ইনজেকশনস করা। আচ্ছা এই প্রসিডিউরস গুলো করলে পরে আপনার চোখের যে ইউথফুলনেস হুম। সেটা কিন্তু ফিরে আসে। এবং ব্যাপার হচ্ছে প্রত্যেকের সবগুলো লাগে না, কারোর ধরুন শুধুমাত্র আপার ব্লেফারোপ্লাস্টি করলেই হয়ে যাচ্ছে, কারো লোয়ার করলেই হয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে হয়তো আপার ব্লেফারোপ্লাস্টির সঙ্গে সঙ্গে লোয়ারটাও করতে হতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার কত দূর কন্ডিশনসটা রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এবার প্রথমে চলে আসি আপার Eyelid আইলিড। এ। হ্যাঁ, তো মানে এটাকে কিভাবে ঠিক করা হয়? এটাকে আমরা প্রথমে মেজারমেন্ট করি, মেজারমেন্ট টুলস রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেটা দিয়ে মেজারিং ইঙ্ক দিয়ে মেজার করা হয় যে বেশি চামড়া যাতে বাদ না যায়। তারপরে দেখবেন আমাদের চোখে একটা ভাঁজ থাকে, হুম, হুম, আই ফোল্ড থাকে, হুম, সেই ভাঁজ বরাবর আমরা কাটি এই কারণে যাতে ওই যে সেলাইটা হবে, সেলাই তোমাকে করতে হবে, হুম, সেটা দাগটা যাতে ওখানে মিলিয়ে যায় বা ওটার সঙ্গে অ্যামালগেট করে যায়, বোঝা না বোঝা না যে এমনিতেও চোখের উপরের পাতাতে যে আমরা সেলাইগুলো করি সেটা সেলফ অ্যাবজর্বিং স্টিচ থাকে বা সেটা চামড়ার তলা দিয়ে থাকে, কারণ আমাদের পুরোপুরি মাথায় রাখতে হয় যাতে ওখানে কোনো রকম দাগ যাতে বোঝা না যায়। আচ্ছা, এই সার্জারিটা করার সময় যেহেতু চোখটা সামনে রয়েছে, হুম হুম হুম। তো এরকম কোনো বিপদ ঘটতে পারে কিনা যে চোখে কোথাও ইনসিশন লেগে গেল বা কিছু হয়ে গেল, এরকম কি কিছু দুর্ঘটনা ঘটতে না, পারে? সেটা ঘটার সম্ভাবনা নেই, আচ্ছা এই কারণেই নেই বলছি, কারণ সেটাই আমাদের সার্জিক্যাল ট্রেনিং। এবং এই সার্জারি করার সময় আমরা ডেফিনেটলি চোখে আই শিল্ড বলে আচ্ছা সেটাকে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, চোখের আমাদের কর্নিয়াকে প্রিজার্ভ করার জন্য আই শিল্ড পাওয়া যায়, সেটা আমরা চোখের ভেতরে আই শিল্ডটাকে মানে ঢুকিয়ে আগে দিই, থেকেই ঢেকে দেওয়া হ্যাঁ হয় ঢেকে দেওয়া, যাতে যার ফলে যাতে কোনোভাবে- কোনোভাবেই ওটা মানে ইনজুরির সম্ভাবনা যাতে না থাকে, আই শিল্ড ইউজ করে করা হয়। আচ্ছা, এবার আসবো হচ্ছে চোখের মানে যেটা তলায়। ব্যাগ তৈরি হচ্ছে, ঠিক, যেটা আই ব্যাগ, আই ব্যাগ আই তৈরি ব্যাগ, হচ্ছে, হ্যাঁ, তো সেটাও কি একই রকম ভাবে করা? সেটাও আই শিল্ড দিয়েই করা হয়, কিন্তু সেটার ক্ষেত্রে চোখের তলায় যেহেতু চামড়া কাটার বিষয়টা থাকছে না, আমরা দাগ যাতে না হয়, এবং চোখের আপারের আইলিডে যেমন স্কিন এক্সেস থাকে, নিচে স্কিন এক্সেস অতটা থাকে না, কোনো ফোল্ডও থাকে না, হুম। সেই জন্য আমরা এই কনজাংটিভাতে কেটে আচ্ছা। সেখান দিয়ে আমরা ঢুকি, এবং ওখানে কোনো সেলাইও করতে হয় না, আপনি 24 ঘন্টার মধ্যে কিন্তু নিজের থেকে সেটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর যে সাদা দাগের কথা আমরা আলোচনা হ্যাঁ, করলাম, সেটাকে আমরা এক্সিশন করি, যেমন আপার আইলিড ব্লেফারোপ্লাস্টিতে হুম, সেলফ অ্যাবজর্বিং সুতো ইউজ করা হয়, সেটা ওইভাবে কিন্তু আচ্ছা, আপনি করা হয়। বারবার সেলফ অ্যাবজর্বিং সুতোর কথা বলছেন, হ্যাঁ। এটা নিয়ে যদি একটু বলেন, মানে সুতো বিষয়টা কি? বেসিক্যালি দু রকমের হয়, হুম, একটা সুতো যেটা নিজের থেকে অ্যাবজর্ব হয়ে যায়, হুম, আর একটা সুতো নিজে থেকে অ্যাবজর্ব হয় না। আচ্ছা যেটা নিজে থেকে অ্যাবজর্ব হয়ে যায় সেটাকে কাটতে আসতে হয় না, কারণ কি চোখের ওপরের বিষয় তো, আমরা চাইবো যাতে নতুন করে সুতোগুলো কাটতে না হয়, আচ্ছা যাতে নিজের থেকে গলে যায়, অনেকে ভয় পান কাটার জন্য এটা, তবে কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি আমরা অ্যাবজর্ব হবে না সেরকম সুতো ইউজ করে থাকি, সেটা ডিপেন্ড করে পেশেন্টের ক্ষেত্রে কতটা স্কিন বাদ দিয়েছি, সেখানে কতটা টান আছে সেটার উপর। যেভাবেই করা হোক না কেন আমাদের মেইন উদ্দেশ্য থাকে স্কিনটাকে, এক্সেস স্কিনকে বাদ দেওয়া, এবং সেকেন্ড থাকে যাতে বাদ দিচ্ছি যাতে কোনো দাগ না হয় বা মিনিমাল দাগ হয়, বা এমনভাবে দাগটাকে ফেলা যাতে আলটিমেটলি ওই ভাঁজের মধ্যে সেটা লুকিয়ে যায়। আচ্ছা, এবার ফোর্থ যেটা, সেটা হচ্ছে চোখ গর্তে ঢুকে গেছে, ঢুকে যাওয়া, ঢুকে হ্যাঁ, গেছে, ঠিক ঠিক তো ঠিক। সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু বেসিক্যালি ফ্যাট অ্যাবজর্পশন হয়েছে বা ফ্যাটটা অতটা নেই, দেখতে ওটাকেও দেখতেও টায়ার্ড লুকনেস লাগে এবং দেখতে খারাপ লাগে, অনেক সময় মনে হয় দুদিকে বড় কালো দাগ হয়ে গেছে। আমরা সেক্ষেত্রে ফিলার ইউজ করি, আচ্ছা দুই ধরনের ফিলার হয়, এইচএ ফিলার যেটা
কিনতে হয়, হাইলুরোনিক অ্যাসিড বলে সেটাকে, যেটা আমাদের acid- শরীরে অলরেডি আছে, হ্যাঁ হ্যাঁ, সেটাকে ইউজ বিভিন্ন করা হয় স্থানে। স্থানে, হ্যাঁ। আর একটা হচ্ছে আপনারই বডির ফ্যাট আমরা হয়তো অ্যাবডোমেন থেকে বা থাই থেকে বা ইনার থাই থেকে আমরা নিয়ে নিলাম, সেটাকে প্রসেসড করে সেটাকে দিয়ে ওটা ফিল করে দিলে পরে খুব সুন্দর রেজাল্ট কিন্তু চলে আসে। তো এই ফিলার্স যে বিষয়টা, এইচএ ফিলার বিশেষ করে এবং ফ্যাট ফিলার, সেটা নিয়ে আমরা অন্য ভিডিও করেছি, আপনারা দেখবেন, যেখানে আমরা ফেসিয়াল ফিলার, স্লিপ ফিলার, চিন ফিলার নিয়ে কথা বলি, সেটা কিন্তু সেই এক বিষয়। যেহেতু চোখের সঙ্গে রিলেটেড এই পার্টটা, সেই জন্য আমরা এই জায়গাটাতে এটাকে বলে আচ্ছা। নিলাম। এই যে পুরো বিষয়টা করার পর মানে এর এফেক্ট কতদিন থাকে? আপার ব্লেফারোপ্লাস্টি এফেক্ট তো হুম। খুব লং স্ট্যান্ডিং থাকে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা 8 বছর 10 বছর থাকবে। লোয়ার ব্লেফারোপ্লাস্টিও তাই। আমরা যদি জ্যান্থালিজমা বাদ দিই, সেটাও পার্মানেন্ট ট্রিটমেন্ট। একমাত্র ফিলারের যে ট্রিটমেন্টটা রয়েছে, সেটা যদি আমরা এইচএ ফিলার দিই, সেটা ইউজুয়ালি 8 থেকে 12 মাস থাকে। আচ্ছা। আর ফ্যাট ফিলার দিলে পরে সেটা ইউজুয়ালি পার্মানেন্ট থাকে। আচ্ছা, মানে মোটামুটি এগুলো পার্মানেন্ট পার্মানেন্ট চিকিৎসাই বলা বলা যেতে যেতে পারে। পারে। আর এই ট্রিটমেন্ট গুলো করতে বা এই যে প্রসিজার গুলো করতে হুম। কতক্ষণ সময় লাগতে পারে? ডিপেন্ড করে দুটো চোখে করব কিনা, দুটো প্রসিজিয়ার্সই করব কিনা, কতগুলো প্রসিজিয়ার্স আমরা করব। ইউজুয়ালি যাই করি না কেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পুরো জিনিসগুলো কমপ্লিট হয়ে যায়, এবং তারপরে আমরা পেশেন্টকে 3 ঘন্টা মতো অবজার্ভ করি। আচ্ছা। 3 ঘন্টা অবজার্ভ করে দেওয়ার পরে পেশেন্টকে ছুটি করে দিই। হুম। এবার যে পেশেন্টকে আমরা অ্যাবজর্বিং সুচার দিয়েছি তাকে আর আসতে হয় না, আর যাকে আমরা সেলাই কাটতে হবে বলে দিই, তাকে ইউজুয়ালি 5 থেকে 7 দিনের পরে ডেকে নিই সুচার রিমুভাল করার জন্য। আর এমনি নরমাল কাজকর্ম বাড়িতে করতে নরমাল পারেন? কাজকর্ম বাড়িতে গিয়ে উনি করতে পারেন, হুম। কোনো অসুবিধে হয় না। শুধুমাত্র কিছু ইনস্ট্রাকশনস দেয়া থাকে যে খুব গরম জিনিসের সামনে যাবেন না, আর কিছু অ্যাক্টিভিটিস আমরা বারণ করে থাকি। হুম। যেরকম হচ্ছে জিমে জাতীয় অ্যাক্টিভিটি, হাই যেখানে আপনার এনার্জি বা কষ্ট হয়ে যাবে, সেই অ্যাক্টিভিটিগুলো 5 থেকে 7 দিন মতো বন্ধ করা হয়। আর একটা হচ্ছে কিছু কিছু পেশেন্টকে আমরা বলে থাকি যে আপনি এই যখন আমরা চোখের সার্জারি করলাম, কখনো কখনো হালকা কালশিটে পড়তে পারে। আচ্ছা, সেই জন্য সেরকম পরিস্থিতি হলে আপনাকে গগলস ইউজ করে বাইরে কাজে যেতে হতে পারে। আচ্ছা। এটা তো টেম্পোরারি। এটা টেম্পোরারি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করব যে এই যে চোখের এই প্রসিজারটা হওয়ার পর আমি কি স্নান, শ্যাম্পু এগুলো কতদিন পরে দিতে পারবো? পরের দিন থেকেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোনো অসুবিধা কোনো নেই। অসুবিধা নেই। থ্যাংক ইউ ডাক্তারবাবু বিষয়টাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যারা রোজ আয়নায় মুখ দেখছিলেন এবং ভাবছিলেন যে চোখের পাতা বা চোখের যে এই যে সমস্যাগুলো কিভাবে দূর করবেন, আজকে পুরো বিষয়টা জেনে গেলেন। তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে ডেসক্রিপশন বক্সে আমি একটি নাম্বার দিয়ে রাখলাম। এছাড়া কমেন্ট বক্স তো রয়েছেই। আপনারা কিন্তু নিঃসন্দেহে সেখানে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।